হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা পড়ে শেষ করেছি লাল সালু উপন্যাসটি। লাল সালু উপন্যাসটিতে আমরা জানি প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে, যা আমাদের কাছে পরিচিত নয়। সৃজনশীল বা নৈর্ব্যক্তিক অংশে এই শব্দগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এর বাইরে উপন্যাসের চরিত্রগুলোকে নিয়ে, উপন্যাসের ঘটনা প্রবাহ নিয়ে এবং ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়েও অনেক প্রশ্ন আসে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক অংশে। নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ। লাল সালু উপন্যাস থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসতে পারে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই জানো সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন 1922 সালে আর তিনি মারা যান 1971 সালে। তার জন্ম চট্টগ্রামের 16 শহরে। পড়াশোনা করেছেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, আনন্দমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার কর্মজীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে স্টেটসম্যান পত্রিকায়। এর বাইরেও সৈয়দ ওয়ালিউল্লাহর রচনাবলী ও কর্মজীবন থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তোমরা সেজন্য ঔপন্যাসিকের পরিচিতি অংশটুকু ভালো করে পড়ে নিও। বন্ধুরা, তোমরা যদি উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নাও, তাহলে উপন্যাসের ভেতর থেকে আসা যে কোনো প্রশ্নেরও উত্তর করতে পারবে। যেমন মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের কথাই বলা যাক। এখানে লেখক বলেছেন মহব্বতনগরে মজিদের প্রবেশ ছিল নাটকীয়। এর একটু পরেই বলা হয় অপরাহ্নে মাছ নিয়ে তাহের কাদের বাড়ি ফেরে। মতিগঞ্জের সড়কের উপরে এরাই প্রথম মজিদকে দেখেছিল। মজিদ এই গ্রামে প্রথম প্রবেশের পর সবাইকে নিয়ে বসেছিল খালেক ব্যাপারীর বৈঠক ঘরে। তারপরই হয় মাজারের পত্তন। ইট সুরকি বেষ্টিত হয়ে একটা প্রাচীন ভাঙা কবর নতুন রূপ ধারণ করে মজিদের আগমনে। বন্ধুরা, মজিদ এই গ্রামের মানুষের মতো জমিকে আপন রক্ত মাংসের শামিল মনে করে না, কিন্তু গ্রামের লোকেরা চেনে শুধু জমি আর ধান। তাদের কাছ থেকে তুলনা করা হয়েছে দ্বিতীয়ার চাঁদের সাথে। এই সবগুলো তথ্যই নৈর্ব্যক্তিক বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য মনে রাখা জরুরি। বন্ধুরা, 7 ছেলের বাপের নাম দুদু মিয়া, যার উক্তি আমি গরিব মূর্খ মানুষ, এটিও প্রশ্ন হিসেবে আসতে পারে তোমাদের জন্য। কিংবা রেলগাড়ি ইঞ্জিন মানুষের মতোই পানি খায়, এই বাক্যটি যদি তোমাদের না জানা থাকে, পরীক্ষায় এটি ভুল করে আসার সম্ভাবনা থাকবে অনেক। উপন্যাসে লাল শালু কাপড় আবৃত মাজারটিকে বারবার তুলনা করা হয়েছে মাছের পিঠের সাথে। এরপর পরিচয় করিয়ে দেয়া হয়েছে মজিদের প্রথম স্ত্রী রহিমার সাথে। রহিমা লম্বা চওড়া মানুষ, হাঁটলে মাটিতে শব্দ হয়। এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। খোলা মাঠে হাড় কাঁপায় অগ্রহায়ণ মাসের শীত। কৃষকের অন্তর খাঁ খাঁ করে মাটির তৃষ্ণায়। খরা পড়লে খতম করার জন্য মজিদের কাছে ছুটে আসে গ্রামের মাতব্বর। এইসব ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, এর বাইরে মজিদ হাসুনির মাকে উদ্দেশ্য করে বলে, হুঁকায় 1 সিলিম তামাক ভইরা দাও গো বিটি। লাল সালু উপন্যাসের অনেক জায়গায় রূপকধর্মী শব্দের ব্যবহার আছে, যেমন রহিমার দেহ ভরা ধানের গন্ধের কথা, কিংবা অন্ধকারে ধানের মতো মজিদের চোখ চকচক করার কথা। এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা জরুরি। লাল সালু উপন্যাসে দুর্দান্ত কিছু বাক্যের ব্যবহার করা হয়েছে, যেগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। যেমন শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। বাক্যটির কথাই যদি ধরি, এই বাক্যে মজিদের নিজ অঞ্চলের কথা বিবৃত করা হয়েছে, যেখানে শুধু অভাব আর অভাব। মানুষজন অল্প বয়সে এই অঞ্চলে হাফেজ হয়ে যায়। ল্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, কিন্তু অঞ্চলে না আছে কোনো সমৃদ্ধি, না হয় ফসল, না পাওয়া যায় কাজ।
যা শস্য ফলে তা লোক সংখ্যার তুলনায় অপ্রতুল, যে কারণে উপন্যাসে বলা হয়েছে শস্যের থেকে টুপি বেশি। তাহেরের বাপের সাথে মজিদের ঘটনা থেকেও প্রশ্ন আসতে পারে, যে কারণে উপন্যাসের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার ঘটনাবলীর সূত্রপাত হাসুনির মার মাধ্যমে, যে কিনা রহিমার কাছে এসে কখনো নিজের আর কখনো নিজের বাবা মার মৌত বা মৃত্যু কামনা করে সুপারিশ করে যায়। এর কয়েকদিন পর তাহেরের বাপ হাসুনির মাকে মেরেছে। এটা শুনে মজিদের মুখ কঠিন হয়ে ওঠে। হাসুনির অপরাধ, মজিদের বাড়ি এসে সে রহিমার সাথে তাদের একান্ত পারিবারিক গল্প করেছে। তার মা এবং বাবার ঝগড়াঝাটির মুখ্য কারণ খুলে বলেছে। কন্যার বিষয়ে এই কথা তাহেরের বাপ জানার পরে সে হাসুনির মাকে মার দেয়। বন্ধুরা, আর এই ঘটনাকে মজিদ নিজের অপমান হিসেবেই দেখে এবং সমস্ত গ্রামের সামনে সালিশ ডাকে। এছাড়া আমরা দেখি আওয়ালপুরে এক পীর সাহেবের আগমনে মজিদ কিছুটা সন্ত্রস্ত হয়ে ওঠে, কারণ এই অঞ্চলে তার একচেটিয়া রাজত্ব আওয়ালপুরের পীরের আগমনে খর্ব হয়ে যাবে বলে সে ধরে নিয়েছিল। বন্ধুরা, উপন্যাসে আরও একটি উল্লেখ করার মতো বাক্য হচ্ছে, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে। এখানে তাহের কাদেরের বাপ মার কথা বলা হয়েছে। দুজনের সারাক্ষণই চলত দ্বন্দ্ব, আর সেই সাথে অশ্রাব্য গালাগালি। কিন্তু বুড়ো চলে যাওয়ার পর বুড়িও শান্ত হয়ে যায়। এটিকেই লেখক বর্ণনা করেছেন। বন্ধুরা, আশা করি কিছুটা ধারণা তোমরা পেয়েছো এবং নিজে নিজে উপন্যাস থেকে চর্চা চালিয়ে গেলেই পরীক্ষার যে কোনো প্রশ্নেরই উত্তর তোমরা করতে পারবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।